নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। আমি ডাক্তার সুমাইয়া পারভিন, ডিএইচএমএস। হোমিও স্টাডিতে আজকে হাইপার থাইরয়েডিজম নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে নিচ্ছি যে আমার প্রিভিয়াস ক্লাস ছিল হাইপোথাইরয়েডিজমের উপরে। এটাও সৌভাগ্যবশত আজকে সম্ভবত পাবলিশ হয়েছে হোমিও স্টাডিতে। যদি আপনারা আগে দেখে থেকে থাকেন আর ক্লাসটা যদি আগের হাইপোথাইরয়েডিজমের ক্লাসটা যদি অ্যাটেন্ড করে থেকে থাকেন, তাহলে আজকে ক্লাসটা অনেক ইজি হবে, ভালোও লাগবে। হাইপারথাইরয়েডিজম, আচ্ছা। হ্যাঁ, শুরু করার আগে আমি একটু স্ক্রিন শেয়ার করি, শেষেও বলবো, আগে একটু বলে নিন। আমাদের হোমিও স্টাডি কিন্তু একটা অনলাইন সেমিনার করতে যাচ্ছে, সেটাও আবার হরমোনাল সিস্টেম আর হোমিওপ্যাথিক সার্কিটস এর উপরে। আমাদের শ্রদ্ধেয় ডাক্তার ইমাম তৌফিক স্যার নিবেন, অনলাইনে নিবেন। এটা 6, 7, 8, 9 জুন 8:30 রাত 8:30 থেকে 10:30 পর্যন্ত হবে। 4 দিনের ক্লাস। সেমিনারের বিষয় এখানে ডিটেলসে লেখা আছে, আপনারা পড়ে নিবেন। খুবই ইম্পর্টেন্ট ক্লাস। আর আমিও যেহেতু হরমোন নিয়ে ক্লাস নিলাম বেশ কয়েকটা, আমারও এখান থেকে অনেক শেখার আছে। আমি তো আমার সিট নিয়ে নিচ্ছি, আমি বুকিং দিয়ে দিচ্ছি, আমি ইনশাল্লাহ ক্লাস করব। এখানের বিষয়টা যদি কেউ পড়েন তাহলে বুঝবেন যে কতটা জরুরি। আমাদের জন্য নতুন নতুন শেখার অনেক কিছু থাকবে। আর কিভাবে আমাদের ইমাম তৌফিক স্যারের ক্লাস কেউ যদি এই রোগীলিপি দেখে থেকে থাকেন, যে আমরা যে সেমিনার করলাম ইতে 10 নম্বর আড্ডাতে, সেটা যদি কেউ অ্যাটেন্ড করে থেকে থাকেন তাহলে তো জানেন তার কি রকম লেভেলের ডাক্তার। তো আশা করি কেউ মিস করবেন না। এখানে যারা উপস্থিত আছেন তারা তো আসবেনই, সাথে অন্যান্য যারা ফ্রেন্ড সার্কেল আছেন, যা কলিগ আছেন, যারা, তাদেরকেও ইনভাইট করবেন যেন অবশ্যই অবশ্যই জয়েন করে। আমাদের পুরো হোমিওপ্যাথি কমিউনিটিটাকে যেন আগায় নিয়ে যায়, এইরকম ভাবে আমরা আগ্রহী হব। ক্লাসটা করবো ইনশাল্লাহ, সেমিনারটা অ্যাটেন্ড করবো। আচ্ছা, এই ছিল আমার আর্নেস্ট রিকোয়েস্ট আপনাদের প্রতি, যারা অ্যাটেন্ড করতেছেন তাদের প্রতি। পরবর্তীতে আমার ক্লাস শুরু করছি। হাইপারথাইরয়েডিজম নিয়ে ক্লাস। যেহেতু এটা থাইরয়েড গ্ল্যান্ডের অসুখ, তো থাইরয়েড গ্ল্যান্ডটা কি সেটা একটু বলে নেই। থাইরয়েড গ্ল্যান্ড হচ্ছে আমাদের, এই যে গ্ল্যান্ডের ছবিটা এখানে দেওয়া আছে। থাইরয়েড গ্ল্যান্ড হচ্ছে গলায় অবস্থিত একটা বাটারফ্লাই লাইক একটা গ্ল্যান্ড, যেটা অ্যাডামস অ্যাপেলের নিচে অবস্থান। যার এখানে দেখেন অ্যাডামস অ্যাপেল দেওয়া আছে, যেটা আমরা ঢোক গেলার সময় উঠানামা করে। এটা অ্যাডামস অ্যাপেল। এর নিচে হচ্ছে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড। এটা নারী পুরুষ সবারই আছে। তো নারীদেরটা হচ্ছে একটু বড় থাকে আর পুরুষদেরটা একটু ছোট থাকে। এটা দুইটা লোব, রাইট লোব, লেফট লোব। ওজন টোজন কিছু আর বললাম না, কারণ আগে ক্লাসটাতে আছে, আপনারা যারা শুনেননি তারা শুনে নিবেন। আগে ক্লাসটা ডিটেইলস আলোচনা করা আছে। তো এই গ্ল্যান্ড থেকে মূলত কি কি হরমোন সিক্রেশন হয়, আর এই সিক্রেশন গুলাতে কি কি প্রবলেমস আসে, আর এই প্রবলেমস গুলা পরবর্তীতে কি কি মেডিকেল টার্মস নিয়ে আমরা নিয়ে আসে, আমাদের অসুস্থতা গুলা নিয়ে আসে, পেশেন্ট নিয়ে আসে, সেগুলা নিয়ে আলোচনা করবে। তো কি কি আছে হরমোন গুলা? 3 ধরনের হরমোন। থাইরয়েড গ্ল্যান্ড 3 ধরনের হরমোন সাপ্লাই করে বা সিক্রেট করে। একটা হচ্ছে ট্রাই আয়োডোট্রপিন থাইরোনিন, যেটা T3 নামে আমরা জানি সংক্ষেপে। আর একটা দ্বিতীয় হচ্ছে থাইরক্সিন, থাইরক্সিন হচ্ছে T4। আর একটা পেপটাইড, পেপটাইড হরমোন ক্যালসিটোনিন যেটাকে বলে। এই 3 ধরনের হরমোনে যখন ইমব্যালেন্স চলে আসে, তখনই কিন্তু মূলত আমাদের শরীরে এই হরমোনাল যে প্রবলেমস গুলা বা ডিজিজ গুলা চলে আসে। তো থাইরয়েড গ্ল্যান্ডের ডিজিজ গুলা কি কি আমরা মোটা দাগে জানি: হাইপোথাইরয়েডিজম আর হাইপারথাইরয়েডিজম। আগেই বলে নেই, হাইপোথাইরয়েডিজম আর হাইপারথাইরয়েডিজম দুইটাই কিন্তু আমব্রেলা টার্ম। এই টার্মের নিচে, মানে এই দুইটা ডিজিজ কন্ডিশনের নিচেও বা ভিতরেও কিন্তু আরো অনেক অনেক ডিজিজ আছে, যেগুলা আমরা আগে আলোচনা করছি, এখন হাইপারথাইরয়েডিজমের মধ্যেও আলোচনা করব। তো হাইপো আর হাইপার কি? হাইপো মানে কম আর হাইপার মানে বেশি। হাইপোথাইরয়েডিজম মানে আন্ডার অ্যাক্টিভ, যে থাইরয়েড গ্ল্যান্ডটা আন্ডার অ্যাক্টিভ বা কম সিক্রেশন করছে, সেটা হাইপোথাইরয়েডিজমের পেশেন্ট। আর যখন পেশেন্টের থাইরয়েড গ্ল্যান্ড হাইপার মানে ওভার অ্যাক্টিভ
হরমোন সিক্রেশন করে তখন সেটাকে বলে হাইপারথাইরয়েডিজম। তো এইগুলারই কিন্তু এই ডিজিজ কন্ডিশন গুলার কিন্তু অনেক কজেস আছে, এগুলা নিয়ে আলোচনা। তো হাইপারথাইরয়েডিজম অর্থাৎ ওভার অ্যাক্টিভ থাইরয়েড, যা কিনা বডির প্রয়োজনের তুলনায় অনেক বেশি হরমোন সাপ্লাই করে আর বডি মেটাবলিজমকে স্পিড আপ করে কিছু কিছু সিমটমস প্রডিউস করে। তো এই সিমটমস গুলো যখন পেশেন্ট এসে বলবে, আমরা কিন্তু গেস করতে পারবো পেশেন্টটা মূলত কোন পেশেন্ট। তো সিমটমস গুলা কোথায়, আমরা সেগুলো একটু দেখি। থাইরয়েড, হোয়াট ইজ হাইপারথাইরয়েডিজম সেটা তো বললাম, যে বেশি বেশি হরমোন সিক্রেশন করলে সেটাকে আমরা হাইপার থাইরয়েডিজম বলি। সিমটমস গুলো দেখি। সিমটমস এর মধ্যে প্রথমেই আসে র্যাপিড হার্টবিট, পালপিটেশন যেটাকে বলে। পেশেন্ট এসে বলবে এরকম যে আমার বুক ধড়ফড় করে বা খুব পালপিটেশন হয়, বুক ধড়ফড় করে। তো আরো কি কি আসে, ওয়েট লস। এই পেশেন্টদের না এক সময় দেখা যায় তারা খুব হেলদি থাকে, ভালো সুস্থ অবস্থায়, তারা সুন্দর স্বাস্থ্যের অধিকারী থাকে। কিন্তু যখন হাইপার থাইরয়েডের আন্ডারে চলে আসে বা এই ডিজিজ কন্ডিশনে চলে আসে, তখন তারা আস্তে আস্তে ওয়েট লস হতে থাকে, শুকায় যেতে থাকে, ইমাসিয়েটেড হয়ে যেতে থাকে। তার সাথে সাথে কি হয়, ইনক্রিজ অ্যাপিটাইট, তাদের খাবার দাবারের রুচি বেড়ে যায় বা অনেক খেতে পারে কিন্তু তারা শুকায় যায়। এটা কিন্তু ভাবার বিষয় বা দেখার বিষয় যে খাবার খাচ্ছে কিন্তু গায়ে লাগছে না, মেল অ্যাবজর্পশন। তো ওয়েট লস, সেই সাথে খাবারের রুচি বেড়ে যায়। আরো কি বেড়ে যায়, এংজাইটি। আমরা সাধারণত আর 5টা মানুষ তো আমরা যারা আছি, আমরা তো এংজাইটি প্রত্যেকেরই হয়, দুশ্চিন্তা প্রত্যেকেরই হয়, কোনো না কোনো বিষয় নিয়ে কোনো না কোনো কারণে হয়। কিন্তু এই পেশেন্ট যারা হাইপার থাইরয়েডিজমের পেশেন্ট যারা, তারা কিন্তু এংজাইটিটা বেশি বেশি করে, তুচ্ছ কারণেও করে আর বড় কারণে তো করবেই। তো এংজাইটি লেভেলও তাদের বেড়ে যায়। ফিলিং শেকি অর নার্ভাস, তাদের আবার একটা শেকিং মানে ফিলিং আছে, বিশেষত হাতে এই জিনিসটা আছে, তাদের মধ্যে নার্ভাসনেসটা বেশি কাজ করে। এগুলো কিন্তু সিমটমস বলতেছি, হ্যাঁ। সিমটমস গুলোর মধ্যে এই ফিলিং শেকি অর নার্ভাসনেস এত বেড়ে যায় যে তাদের হাত কাঁপতে থাকে। আরো থাকে ডায়রিয়া অ্যান্ড মোর ফ্রিকুয়েন্ট বাউল মুভমেন্ট। ডায়রিয়া, হাইপার থাইরয়েডের পেশেন্টের আইবিএস হবে, এটাই স্বাভাবিক। ডায়রিয়া থাকবে এবং তার মোর ফ্রিকুয়েন্ট বাউল মুভমেন্ট, মানে হচ্ছে তাকে বাথরুম যেতে হবে বা টয়লেট করতে হবে 2-3 বার, করতেই হবে, সেটা লুজ হোক আর মানে কনস্টিপেটেড হোক, তাকে করতেই হবে। তবে ডায়রিয়াটা প্রমিনেন্ট। ভিশন চেঞ্জেস, তার দৃষ্টিশক্তি কমতে থাকবে। এই কথাটাও রুগী এসে বলবে যে ব্লারি ভিশন মানে ঘোলা দেখা, ঝাপসা দেখা, এইরকম। আর আসতে হচ্ছে থিন আর ওয়ার্ম এন্ড ময়েস্ট। তো তার স্কিন চেঞ্জ হতে থাকে, স্কিনের যে টেক্সচার থাকে সেই যে স্মুথনেস ভাবটা থাকে সেটা নষ্ট হয়ে যায়। কিন্তু কি হয়ে যায়, আরো একটা গরম গরম ভাব, মানে হিট সেন্সেশন। হাইপার থাইরয়েডিজমের যে পেশেন্টরা থাকে তাদের শরীরে না একটা গরম ভাব, সবসময় গরম ধোঁয়া মতো উঠতে থাকে। এই কথাটা বলবে, যেটা অনেক সময় আমরা হট ফ্ল্যাশের সাথে গুলাই ফেলতে পারি, কিন্তু না, ওভার মানে সবটা পেশেন্টের সবকিছু যদি শুনতে পাই, তখন আমরা বুঝতে পারবো যে তার এটার সাথে আরো কি কি কোরিলেশন আছে, এগুলো মানে শুনলে পরে বুঝতে পারবো। তো তার স্কিনটা থাকবে ময়েস্ট স্কিন থাকবে, ওয়ার্ম ফিলিংস থাকবে। মেনস্ট্রুয়াল চেঞ্জেস, এটা তো একেবারে প্রমিনেন্ট। থাইরয়েড গ্ল্যান্ডের সাথে মেনস্ট্রুয়েশনের একটা খুব মানে ডিপ কানেকশন। এই কানেকশনটা আমরা হাইপোথাইরয়েডিজমের ক্লাসে বলেছিলাম, আর রিপিট না করলাম। তো মেনস্ট্রুয়াল চেঞ্জেস আসে, হয় দেখা যায় এমিনুরিয়া আসে, আমরা তো মেট্রোরেজিয়া, মেনোমেট্রোরেজিয়া এগুলো আসবে, স্পটিং আসবে, ঝামেলা হবেই হবে, মেনস্ট্রুয়াল সাইকেলে চেঞ্জেস আসবে। আর ইনটলারেন্স টু হিট এন্ড এক্সেসিভ সোয়েটিং, তাদের গরম লাগে। আমরা সাধারণ মানুষদের যেই গরম লাগে, যতটুকু গরম লাগে তার চেয়ে অনেক অনেক গুণ বেশি গরম লাগে এই হাইপার থাইরয়েড পেশেন্টদের। এবং ওভার এক্সেসিভ সোয়েটিং, ঘাম হয় প্রচুর, খুব প্রচুর ঘাম হয়। নর্মাল পিপলদের যেরকম সিম্পল জায়গা ঘামবে, তাদের এইরকম ঘামবে যেন গোসল করে আসছে, এরকম ভিজে যায়, এত ঘাম হয় তাদের। তারপর স্লিপ ইস্যুস হয়, ঘুম, যেমন হাইপোথাইরয়েডিজমের পেশেন্টের একটা লেথার্জি ভাব থাকে, আলসে আলসে ভাব, কোনো কিছুতে ভালো লাগে না, ফ্যাটিস থাকে। এই পেশেন্টের আবার স্লিপের ক্ষেত্রে হয়ে যায় ইনসোমনিয়া টাইপ হয়ে যায়, সেটা লেথার্জিও আসতে পারে, স্লিপলেসনেসও আসতে পারে, আবার খুব মানে ফ্যাটিগও আসতে পারে, কিন্তু এটার মধ্যে স্লিপলেসনেসটাই প্রমিনেন্ট থাকে।
আরো থাকে সোয়েলিং অ্যান্ড এনলার্জমেন্ট অফ নেক নেক এনলার্জ থাইরয়েড গ্ল্যান্ডটা থাইরয়েড যে গ্ল্যান্ডটা যে লোকেশনটা দেখালাম অ্যানাটমিক্যাল পজিশন যেখানে সেখানে তাদের ফুলে যায়, এই গ্ল্যান্ডটা ফুলে যায়, যেটাকে পরবর্তীতে আমরা আলোচনা করব গয়টার হিসাবে। হ্যাঁ, কেন এটা কেন হয় আর কিভাবে আমরা এটাকে পালপেশন করব বা এক্সামিন করব। গয়টার হয়ে যায়, হেয়ার লস, এগুলো কিন্তু সিমটম বলতেছি। হেয়ার লস অ্যান্ড চেঞ্জেস ইন হেয়ার টেক্সচার, চুল ঝরে যেতে থাকে। তো চুল ঝরাটা একেবারে থাইরয়েডের সমস্যা, একদিকে শুরু হোক হাইপো হোক হাইপার, একদিকে শুরু আর একদিকে চুল ঝরাটা তার শুরু হয়ে যায়। কি কি হয়, যেমন চুল চুল ব্রিটেল হয়ে যায়, স্প্লিট এন্ডস চলে আসে চুলের মধ্যে, চুলের যে একটা মসৃণ ভাব থাকে সেটাও নষ্ট হয়ে যায়, সিল্কি সিল্কি ভাবটা নষ্ট হয়ে যায়, ব্রিটেল ভেঙে ভেঙে যায়। আরো আছে বালজিং আইস, বালজিং অফ দ্য আইস। এখানে আমি একটা ছবি রাখছিলাম, এই যে নর্মাল আই এর অবস্থা দেখেন নিচেরটা, আর উপরেরটা দেখেন বালজিং আইস। এটা হচ্ছে তার চোখ বের হয়ে আসা, বালজিং আইস বলে এটাকে। এটা কোথায় দেখি আমরা? গ্রেভস ডিজিজে দেখি, এই কন্ডিশনটা গ্রেভস ডিজিজ আমরা পাই। আরো থাকেন মাসল উইকনেস, সরি মাসল উইকনেস থাকে। একটু আগে বললাম না যে খুব খায় কিন্তু শুকনা, আবার সাথে কি থাকে, এত খাচ্ছে কিন্তু তার শরীরে যেন শক্তি পায় না, বল পায় না, এরকম একটা অবস্থা তার থাকে। মাসল উইকনেস, টোনিং নষ্ট হয়ে যায়, মাসেলের টোনিং নষ্ট হয়ে যায়। আর মুড সুইং তো আছেই, থাইরয়েডের যে কোনো সমস্যাতেই মুড সুইং থাকবেই। তার এই ভালো এই খারাপ, এই মেজাজ খিটখিটে, মানে ইরিটেবিলিটি যেটাকে বলে, এই আবার ভালো লাগতেছে, একটু পরে এসে বিরক্তি ভাব দেখাচ্ছে, যে কোনো জিনিস নিয়ে ভাবতেছে বা মানে চিন্তা করতে ভালো লাগতেছে, কাজ করতে ভালো লাগছে, একটু পরে তার মধ্যে আবার চেঞ্জেস, না এটা ভালো লাগতেছে না, বিরক্তিকর কারণ মনে হচ্ছে। আচ্ছা, এইগুলো সিমটমস পেশেন্টের মধ্যে ম্যাক্সিমামটাই আমরা পাবো। এখন হাইপার থাইরয়েডিজমের সবগুলো যে পাবো তা কিন্তু না, ম্যাক্সিমাম পাবো। এখন দেখবো আমরা হাইপার থাইরয়েডিজমের কজেশন গুলা। কি কি কজেশনের কারণে হাইপার থাইরয়েডিজম আসতে পারে। এই যে স্ক্রিন তো দেখা যাচ্ছে, তাই না? কেউ বলবেন একটু, স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে ম্যাম। আচ্ছা, থ্যাংক ইউ। তো হাইপার থাইরয়েডিজমের পিছনে কি কি কারণ থাকতে পারে? আগেই তো বলে রাখছি যে এটা একটা আমব্রেলা টার্ম, এর নিচে অনেকগুলো ডিজিজ থাকবে। এখানে প্রথমেই আসতেছে গ্রেভস ডিজিজ। গ্রেভস ডিজিজ একটু আগে দেখালাম না যে বালজিং আইস, এটা একটা অটোইমিউন কন্ডিশন। তারপরে থাকে থাইরয়েড নডিউল, থাইরয়েডাইটিস বা ইনফ্লামেশন অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। তারপর পোস্টপার্টাম থাইরয়েডাইটিস অথবা ইনফ্লামেশন অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ডের, মানে আফটার বার্থ, চাইল্ড বার্থের পরেও থাইরয়েড গ্ল্যান্ডটা ফুলে যায়, এটা পোস্টপার্টাম একটা কন্ডিশন। এক্সেসিভ আয়োডাইজড ফুড ইউজ করা, ইনটেক করা, এটা। আর ওভার ট্রিটমেন্ট অফ হাইপোথাইরয়েড। আর একটা থাকতে পারে বিনাইন বা নন ক্যান্সারাস টিউমার পিটুইটারি গ্ল্যান্ডে। কোথায়? পিটুইটারি গ্ল্যান্ডে থাকতে পারে। তো গ্রেভস ডিজিজ নিয়ে যদি বলি একটু, এটা একটা অটোইমিউন ডিজিজ, যাতে ইমিউন সিস্টেম, আমাদের নিজেদের শরীরের ইমিউন সিস্টেম কি করে, হেলদি টিস্যু গুলাকে অ্যাটাক করে। হেলদি টিস্যুকে অ্যাটাক করে সেগুলাকে মেরে ফেলে এবং চেষ্টা করে যে ওইখানে মানে ধ্বংস নিয়ে আসে। তখনই দেখা যায় হয় ইনক্রিজ হয়ে যায়, নয়তো ডিক্রিজ হয়ে যায় গ্ল্যান্ডের যে অবস্থাটা থাকে। তখন গ্ল্যান্ড গুলা কি করে, মানে এটা কেন হয় এটা তো আননোন, ইডিওপ্যাথিক যেটাকে বলে আননোন। তো অটোইমিউন ডিজিজ গুলো এরকমই হয়, ইডিওপ্যাথিক হয়। তো হেলদি টিস্যু গুলাকে অ্যাটাক করে করে এরকম অবস্থা হয়ে যায় যে গ্রেভস ডিজিজে চলে যায়, তার বালজিং আইস থাকবে, এটা প্রমিনেন্ট। আচ্ছা, এটা গেল গ্রেভস ডিজিজ। দ্বিতীয়ত আসতেছে থাইরয়েড নডিউলস। এই যে একটু আগে যে ছবিটা দেখালাম না, যে থাইরয়েড নডিউলস হলে পরে থাইরয়েড গ্ল্যান্ডটা এরকম ফুলে যাবে। এই যে নিচের ছবিটা দেখেন, এরকম থাইরয়েডের অংশটা ফুলে যাবে। এটা থাইরয়েডাইটিসও হতে পারে, আবার যখন থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে নডিউলস আসবে তখনও এগুলা এরকম এই গ্ল্যান্ডটা এরকম ফুলে যায়। এগুলা বেশিরভাগই হয় বিনাইন, মানে নন ক্যান্সারাস। এখানে তেমন কোনো কি বলে এটাকে সিমটমস ক্রিয়েট করে না, শুধু ইনফ্লামেশন চলে আসে বা একটু ফুলে যায়, বড় হয়ে যায়। থাইরয়েডাইটিস তো বললামই, ইনফ্লামেশন অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। আর পোস্টপার্টাম থাইরয়েডাইটিস, এটা একটা টেম্পোরারি কন্ডিশন where your thyroid gland becomes inflamed after pregnancy. What other problems can hyper cause? আচ্ছা, হাইপারথাইরয়েডিজমের এটাও একটা কারণ থাকে যে পোস্টপার্টাম অবস্থায়, মানে বাচ্চা যখন ডেলিভারি হয়ে যায়
তখনও তার এই জিনিসটা, এই যে গলার যে গ্ল্যান্ডটা সেটা ফুলে যায়। তো পোস্টপার্টাম থাইরয়েডাইটিস সেটাকে বলে। এখন আমরা দেখবো হোয়াট আর দ্য প্রবলেমস ক্যান, মানে কি কি প্রবলেমস ক্রিয়েট করতে পারে এই থাইরয়েড প্রবলেম, থাইরয়েড গ্ল্যান্ড, হাইপার থাইরয়েড গ্ল্যান্ডের এই প্রবলেমস গুলা কি কি প্রবলেম তার সাথে নিয়ে আসতে পারে। এখানে আছে একটু আগে যেমন বললাম ইরেগুলার হার্টবিট থাকবে, an irregular heartbeat that can lead to blood clot। এটা কিন্তু বেশ ডেঞ্জারাস একটা সিচুয়েশন ক্রিয়েট করতে পারে, যেহেতু হার্টবিট ঠিকমতো হার্ট যদি পাঞ্চ না করতে পারে ব্লাড, সেক্ষেত্রে ব্লাড ক্লট আসতে পারে, স্ট্রোক করতে পারে পেশেন্ট, হার্ট ফেলিউর হইতে পারে, হার্ট প্রবলেমস তো অন্যান্য প্রবলেমস আসবেই ফ্রিতে, ওগুলো বাকিগুলো আসবে। আরো আছে আই ডিজিজ কল গ্রেভ ডিজিজ, একটু আগে যেটা দেখালাম যে গ্রেভস অপথ্যালমোলজি বা অপথ্যালমোপ্যাথি, ইট ক্যান কজ ডাবল ভিশন, মানে দুইটা দেখে জিনিসকে, দুইটা দেখে, লাইট সেন্সিটিভিটি, চোখে মানে আলো সহ্য হয় না, এন্ড আই পেইন, চোখে ব্যথা হবে। আর ইন রেয়ার কেসেস আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ইট ক্যান লিড টু ভিশন লস, এমনকি সে অন্ধ হয়ে যেতে পারে, দেখতে নাও পেতে পারে। এইরকম কন্ডিশনেও হাইপারথাইরয়েডিজমের পেশেন্ট চলে যেতে পারে আই কন্ডিশন গুলো, যেগুলো গ্রেভস অপথ্যালমোপ্যাথিতে। থিনিং বোনস অ্যান্ড অস্টিওপোরোসিস, হাইপারথাইরয়েডের যে কোনো প্রবলেমেই পরবর্তীতে বোনে ধরবে, এটা একদম 100%। তো ধরবে যখন, হাইপোথাইরয়েড তো বললামই এর আগে, এটার মধ্যে আছে অস্টিওপোরোসিস। এমনিতেই একটা সার্টেন এইজে ফার্টিলিটি প্রবলেমগুলো নিয়ে হাইপোথাইরয়েডিজমের যে লেকচার ছিল সেটাতে বলে রাখছি ইলাবোরেটলি। এখন আমি সিম্পলি বলি, যেমন আমাদের যে মহিলাদের যে হরমোনাল যে সিস্টেম, সে পিটুইটারি থেকে শুরু করে, পিটুইটারি থাইরয়েড গ্ল্যান্ডকে সিগন্যাল করে, আবার থাইরয়েড গ্ল্যান্ড আবার এদিকে আমাদের ওভারিকে সিগন্যাল করে হরমোন সাপ্লাইয়ের মাধ্যমে। তো এই সিগন্যালিংয়ে যদি প্রবলেম হয়, সিক্রেশনে যদি প্রবলেম হয়, তখন না অ্যানোভুলেশন ডেভেলপ করে যায়। অ্যানোভুলেশন হলে এমেনোরিয়া আসবে, আর এমেনোরিয়ার পরবর্তীতে দেখা যায় আর কনসিভিং, মানে ওই মহিলার মধ্যে আর ফার্টিলিটির চান্সেস থাকে না, ইনফার্টাইল হয়ে যায়। সেই ক্ষেত্রে কি হয়ে যায় যে যে প্রবলেমগুলো, যে মেনস্ট্রুয়েশনের যে প্রবলেম, সেটা তো একটু আগেই আলোচনা করলাম। তো ফার্টিলিটি প্রবলেমসগুলো এইভাবে ডেভেলপ করে যায় যদি কোনোভাবে পিটুইটারিতে কোনো প্রবলেম থাকে, সেটা যদি থাইরয়েড গ্ল্যান্ডেও প্রবলেম, বড় কোনো প্রবলেম থেকে থাকে, হাইপো হোক, হাইপার হোক, গ্রেভস ডিজিজ হোক, যাই হোক, ওগুলাতেও কিন্তু এরকম প্রবলেমসগুলোর জন্য মানে কি বলে ফার্টিলিটি প্রবলেমসগুলো চলে আসে। আর কি আসে, কমপ্লিকেশনস ইন প্রেগনেন্সি সাচ এজ প্রিম্যাচিউর বার্থ। যখন এই হাইপার থাইরয়েডের পেশেন্টরা যখন প্রেগনেন্সিতে আসে, তখন দেখা যায় ম্যাক্সিমাম পেশেন্টেরই প্রিম্যাচিউর ডেলিভারি হয়ে যায়, বাচ্চা সময়ের আগেই ডেলিভারি হয়ে যায়। আর সেই বাচ্চারা আবার লো বার্থ ওয়েট নিয়ে আসে, খুব কম ওজন নিয়ে আসে, এই যার জন্য তার অনেক কমপ্লিকেশনস থাকে। আবার প্রেগনেন্সিতে যদি হাইপারথাইরয়েডিজমের কমপ্লিকেশনস থাকে, তার কিন্তু হাই ব্লাড প্রেশারও থাকে। হাই ব্লাড প্রেশার আরও অনেক কারণে থাকে। তো হাই ব্লাড প্রেশারের জন্য আবার মিসক্যারেজ হওয়ার চান্সেস অনেক বেড়ে যায়। এই হচ্ছে এখানের থাইরয়েডের যে কি কি কারণ আরো সাথে থাকতে পারে কোমরবিডিটি হিসাবে, সেগুলো আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করি রিস্ক ফ্যাক্টরগুলা, কাদের কাদের এই রিস্কটা থাকতে পারে। যখন আপনি একজন মহিলা, তখন আপনার এই রিস্ক ফ্যাক্টরটা বেশি থাকবে, কারণ আমি বললাম যে পুরুষদের থেকে মহিলাদের এই হাইপার বলেন, হাইপো বলেন, এই থাইরয়েডের প্রবলেমসগুলো বেশি হয়। আর যদি আপনার বয়স 60 ঊর্ধ্ব হয়, 60 আপ হয়, সেক্ষেত্রেও কিন্তু এই যে হাইপার থাইরয়েডিজম আসতে পারে। এখন দেখা যায় এরকম ম্যাক্সিমাম পেশেন্টই দেখা যায় 60 ঊর্ধ্ব, তাদের সাথে আবার মানে ডায়াবেটিস মেলাইটাসও থাকে, সাথে থাইরয়েডের প্রবলেমসগুলোও থাকে, তারা একটু এজেড পারসন হয়। এই গেল হ্যাভ বিন প্রেগনেন্ট অর হ্যাড এ বেবি উইথ দ্য পাস্ট 6 months। আচ্ছা, যদি এই হাইপারথাইরয়েডিজম সহ বেবি কনসিভ করে, তখন ওই যে বললাম ম্যাক্সিমাম ক্ষেত্রে মিসক্যারেজ হয়ে যায়, লো বার্থের বেবি ডেলিভারি হয়, এগুলাও কিন্তু এক একটা রিস্ক, বড় বড় রিস্ক ফ্যাক্টর। আবার থাইরয়েডের যদি সার্জারি করে থাকে, পার্শিয়ালি হোক আর টোটালি হোক,
আপনার যদি থাইরয়েড গ্ল্যান্ড সার্জারি করে থেকে থাকে তখনও কিন্তু আপনার হাইপার থাইরয়েডিজম আসতে পারে মানে আসে, ম্যাক্সিমাম কেসে চলে আসে। হ্যাভ ফ্যামিলি হিস্ট্রি, আর যদি ফ্যামিলিতে থাকে, আত্মীয় স্বজনের মধ্যে থাকে, ব্লাড কানেক্টেড রিলেটিভসের যদি এই থাইরয়েডের সমস্যা থেকে থাকে, আপনি তো সেটা জেনেটিক্যালি এমনিতেই পাবেন, মানে চান্সেস বেশি বেশি থাকে। যেমন ডায়াবেটিসটা এরকম জেনেটিক্যালি চলে আসে। এখন অবশ্য শুধু যে বংশের জন্য আসে তা না, আমাদের লাইফস্টাইলের জন্য আসে। আমরা যেমন রাত জাগি অনেক, স্মার্টফোন ইউজ করি, রাত জাগি, বা নানান কারণেই তো আমরা যে আমাদের লাইফস্টাইলটাকে যে বাজেভাবে ডিসঅর্গানাইজ করে রাখছি, এই জন্যেও এই সমস্যাগুলা থাইরয়েডের মতো এত ভালো মানে মানে সুস্থ অবস্থা থেকে আমরা খুব খারাপ অবস্থায় চলে যাই, ডায়াবেটিসের দিকেও চলে যায়। এখানে যেমন আরো আছে হ্যাভ টাইপ 2 ডায়াবেটিস, টাইপ 1 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিস যাদের থাকে তাদেরও কিন্তু থাইরয়েডিজম, হাইপার থাইরয়েডিজম হওয়ার চান্সেস থাকে। আরও আছে পার্নিশিয়াস অ্যানিমিয়া। পার্নিশিয়াস অ্যানিমিয়াটা কি? which the body in which the body cannot make enough হেলদি রেড ব্লাড সেল। হেলদি রেড ব্লাড সেল যখন না হয়, না প্রডিউস হয় শরীরে, তখন এটাকে পার্নিশিয়াস অ্যানিমিয়া বলে। তখনও কিন্তু আপনি হাইপার থাইরয়েডিজমের রিস্ক ফ্যাক্টরের মধ্যে আসেন, ধরে নিতে হবে। তো এই মানে ব্লাডের যে প্রবলেমটা সেটাও কিন্তু আগে কারেকশন করতে হবে। কারেকশন করে তারপরে পরবর্তীতে একটা তো আসলে ওষুধ তো আর একা আসে না, একটার সাথে অনেক ঝাঁক বেঁধেই অনেকগুলো ওষুধ আসে, একটার পর একটা চলতেই থাকে। তারপরে আরো কি আসতে পারে রিস্ক ফ্যাক্টরের মধ্যে? গেট টু মাচ আয়োডিন। যদি বেশি বেশি আয়োডিন কেউ ইনটেক করে, ওইটা একটা উইকিপিডিয়ার রিসার্চে পড়ছিলাম যে আমরা যে আয়োডাইজড লবণ খাই, এই লবণটা কিন্তু আমাদের জন্য ভালো না, আয়োডাইজড লবণটা। এটার মধ্যে বিতর্কের মানে কারণও আছে অনেকগুলা, ওগুলাতে আমি না গেলাম। তো আয়োডাইজড যে লবণ আমরা খাই সেটা ভালো না, নর্মাল লবণটা ভালো। আর সেই সাথে আমরা যে সি ফুডগুলা খাই, সি ফুডের মধ্যে কিন্তু লবণ মাখানো থাকে, আবার যে কোনো খাবারে যদি মানে অতিরিক্ত লবণ মাখানো থাকে সেগুলো আমাদেরকে অ্যাভয়েড করা উচিত, নয়তো আমরা ওই রিস্ক ফ্যাক্টরে থাকি। আবার আরো কিছু থাকে সাপ্লিমেন্টস হিসাবে, যেটার মধ্যে আয়োডিন কন্টেইনিং, আয়োডিন কন্টেইনিং যদি কোনো সাপ্লিমেন্ট আমরা খাই সেক্ষেত্রেও কিন্তু রিস্ক ফ্যাক্টর বেড়ে যায়, হাইপার থাইরয়েডিজমের রিস্ক ফ্যাক্টর বেড়ে যায়। আচ্ছা, এই গেল রিস্ক ফ্যাক্টর গেল, আর সে সাথে কি কি কারণ সাথে থাকতে পারে সেটাও গেল, সিমটমস গেল, আরো কজেস গুলোও গেল। এবার আমরা ডায়াগনোসিসের খাতায় যদি যাই, কিভাবে ডায়াগনোসিস করব যে আপনার হাইপার থাইরয়েডিজম হয়েছে কিনা পেশেন্টের, যে পেশেন্ট আমার চেম্বারে আসবে তার হাইপার থাইরয়েডিজমের টেস্ট কি কি টেস্ট করতে পারি। তাকে তো আমরা আসার পরে তার সিমটমস শুনবো, কারণগুলো সবগুলো আমরা বিবেচনায় আনবো। তারপরে আমরা পেশেন্টকে যখন যদি দেখা যায় যে তার গয়টার হয়ে আছে, মানে গলায় যে থাইরয়েড গ্ল্যান্ড সেটা ইনফ্লামেশন হয়ে আছে, তখন তো এটা খালি চোখেই দেখা যায়। যদি দেখা না যায় সেক্ষেত্রে আমরা পালপেট করে দেখব, মানে এক্সামিন করব পেশেন্টকে যে তার গ্ল্যান্ডের অবস্থাটা কি, হাত দিয়ে এক্সামিন করে দেখব গ্ল্যান্ড ফুলে আছে কিনা। আচ্ছা, এই তো গেল, এভাবে গেল আমরা চেম্বারে চেক করলাম, আর সাথে টেস্ট দিব, সিম্পল টেস্ট, সেটা হচ্ছে T3, T4, TSH, এই তিনটা টেস্ট, ব্লাডের টেস্ট, এটা দিব। সেই সাথে থাইরয়েড গ্ল্যান্ডের ইউএসজি করতে দিব। ইউএসজি করলে সেখানে নোডিউল আছে কিনা, ইনফ্লামেশন আছে কিনা সেগুলো চলে আসবে। সাথে যদি আরো মানে ভালোভাবে যদি চেক করতে চাই সেক্ষেত্রে সিটি স্ক্যান করা যায়। আবার তার চেয়েও ভালোভাবে জানতে হলে আমরা এমআরআই করতে দিতে পারি, যদি পেশেন্ট সেটা এফোর্ড করতে পারে সেক্ষেত্রে এমআরআই করতেও দেওয়া যায়। এমআরআই করলে সুবিধা কি, যে ইতে কি বলে পিটুইটারি গ্ল্যান্ডে কোনো টিউমার আছে কিনা সেটা কিন্তু খুব ভালোভাবে ডিটেক্টেড হয়ে যায়। সেক্ষেত্রে হোমিওপ্যাথি ওষুধ যদি প্রাইমারিলি ধরা পড়ে হেল্প করতে পারে, হোমিওপ্যাথি রেমেডিসগুলো অনেক হেল্প করতে পারে। আবার শুনতে পাচ্ছি না, একটু শুনতে পাচ্ছেন স্যার? এক্ষুনি মানে হয়ে গেল, কথাটা বন্ধ হয়ে গেল। আচ্ছা, হ্যাঁ, টেস্টের কথা বলতেছিলাম। T3, T4, TSH করতে দিব পেশেন্টকে, সেই সাথে থাইরয়েড গ্ল্যান্ডের ইউএসজি করতে দিব, যদি পেশেন্ট এফোর্ড করতে পারে সিটি স্ক্যান অথবা এমআরআই করতে দিব। পিটুইটারি গ্ল্যান্ডে কোনো প্রবলেম আছে কিনা সেটা ডিটেক্ট করার জন্য, কোনো টিউমার আছে কিনা সেটা ডিটেক্ট করার জন্য আমরা এমআরআই পর্যন্ত করতে দিতে পারি। এই গেল ডায়াগনোসিস। ভাই শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে স্যার, ক্লিয়ার। আমি তো শুনতেই পাচ্ছি। ম্যাম আপনি কন্টিনিউ করুন। আচ্ছা, আর কারো কি প্রবলেম হচ্ছে? না ম্যাম। আচ্ছা,
তারপরে ডায়েট ম্যানেজমেন্ট দিব, শুধু যে ডায়াগনোস করব ওষুধ দিব তা কিন্তু না, ডায়েট ম্যানেজমেন্টও দিতে হবে। যেমন ডায়েট ম্যানেজমেন্টের মধ্যে আসবে অয়েলি যে ফিশগুলা, তারপর সি ফিশগুলা মানে সামুদ্রিক মাছ, এইগুলা এই পেশেন্টদের জন্য খুব জরুরি। সেলেনিয়াম সাপ্লিমেন্ট হিসেবে থাকতে পারে তার খাবারে। বাদাম বা শস্য জাতীয় খাবার, যদি তার কিডনি ভালো থেকে থাকে সেক্ষেত্রে আমরা শস্য জাতীয় যত খাবার দাবার আছে, বাদাম জাতীয়, এইগুলো আমরা তাকে প্রেসক্রাইব করব যে দিনে অন্তত মিনিমাম কোয়ান্টিটিতে সে যেন খায়। তারপরে ফ্রেশ ফ্রুটস মানে কিন্তু ফ্রেশ ফ্রুটসই খেতে হবে। বাইরের থেকে যেগুলা ইম্পোর্ট করা হয় সেগুলো কিন্তু আসলে ফ্রেশ না। ওগুলো আস্তে আস্তে আমাদের বাংলাদেশে আস্তে আস্তে বেশ সময় নেয়, তখন তারা অনেক কিছুই ওগুলাতে ইউজ করা হয় ভালো থাকার জন্য, সুন্দর দেখানোর জন্য। তো ওইটা কিন্তু ফ্রেশ না, ফ্রেশ খেতে হবে আমাদের দেশীয় ফ্রুটসগুলা, সেগুলো খেতে হবে। আর তবে ভেজিটেবলসের ক্ষেত্রে কিন্তু পেশেন্টকে এটা অবশ্যই বলতে হবে তার টলারেন্স কোন কোন ভেজিটেবলসে আছে, কোনটাতে তার ইনটলারেন্স আছে, মানে তার পেটে গেলে পরে যে ডায়রিয়ার যে প্রবলেমটা আসে সেটা কোন কোন সবজি খেলে বা কোন কোন শাক পাতা খেলে তার প্রবলেমসটা হয়, সেই পাতাগুলো অবশ্যই বা সেই সবজিগুলো অবশ্যই তাকে বাদ দিতে হবে। ওগুলা বাদে যে ভেজিটেবলস গুলো আছে সেইগুলো তাকে খেতে হবে। আর এক্সারসাইজ, এমনিতেই তো হাইপার থাইরয়েডের পেশেন্টরা একটু হ্যাংলা পাতলা হয়, তো তাদের অত এক্সারসাইজ করে ওই হাইপোথাইরয়েডের পেশেন্টের মতো যে এক্সারসাইজ করে নিজেকে ব্যালেন্সে আনা এরকম কোনো কিছু থাকে না। তবে তাকে ফ্রেশ থাকতে হলে, তার মাইন্ড রিফ্রেশ করতে হলে তাকে অবশ্যই হালকা ফুলকা এক্সারসাইজ করতেই হবে। আচ্ছা, এবার চলে আসি আমরা আমাদের হোমিওপ্যাথিক রেমেডিসগুলোর মধ্যে। হোমিওপ্যাথিক রেমেডিজের মধ্যে এখানে কমনলি ইউজড কিছু মেডিসিন আছে, আবার রেয়ারলি ইউজড কিছু মেডিসিন আছে। তো এই ক্ষেত্রে কমনলি ইউজড আমরা কখন দেখব আর রেয়ার কখন দেখব, এটাও কিন্তু খেয়াল করার বিষয়। যেমন কমন কিছু মেডিসিনের নাম আমি বলি আগে, সেটা হচ্ছে আর্সেনিক, বেলাডোনা, ক্যালকেরিয়া ফ্লোর, ক্যালকেরিয়া আয়োড, ক্যালি আয়োড। আচ্ছা, আয়োডের ব্যাপার একটু বলে নেই। হাইপার থাইরয়েডের পেশেন্টগুলা ম্যাক্সিমামই আয়োডাম কনস্টিটিউশনেরই হয়, ম্যাক্সিমাম পেশেন্ট, একেবারে বলতে গেলে ম্যাক্সিমাম। তো আয়োডামের কিছুদিন আগে কিন্তু আমাদের ইশরাত হোসেন লিপটন স্যার আয়োডামের উপর লেকচার দিছিলেন আমাদের হোমিও স্টাডিতে। আপনারা ওই ক্লাসটা একটু শুনে নেবেন, অনেক ভালো ভালো লেকচার ওনার, অনেক সুন্দর, অনেক ইনফরমেশন ওইখানে গ্যাদার করা আছে, আমরা জেনে নিব ওইখান থেকে কিভাবে। উনি তো অনেক কেস সহ বলেন, তো ভালো হয়, শিখে যাওয়া যায় আর কি। আমরা যারা জুনিয়র আছি, নিউ কামার আছি, আমাদের জন্য ভালো হয়। আচ্ছা, আয়োডামের যে পেশেন্টরা থাকে তা এই ক্ষেত্রে আমরা ক্যালকেরিয়া না, শুধু ক্যালকেরিয়া, ক্যালি আয়োড, সালফার আয়োড, নেট্রাম আয়োড, এই আয়োডাম যুক্ত মেডিসিনগুলো ভাববো। থাইরয়েড, হাইপার থাইরয়েডের পেশেন্ট হলে আমরা আয়োড যুক্ত যে মেডিসিনগুলো আছে সেগুলো আমরা একটু বেশি খেয়াল দিব। আচ্ছা, আরো নামগুলো বলি: ক্যালকেরিয়া ফ্লোর, ক্যালকেরিয়া আয়োড, ক্যালি আয়োড, আয়োডাম, ল্যাকেসিস, লাইকোপার্সিকাস, তারপরে লাইকোপাস, তারপর লাইকোপোডিয়াম, নেট্রাম মিওর, নেট্রাম আয়োড, ফসফরাস, পালসেটিলা, সাইলেশিয়া, স্পাইজেলিয়া, স্পঞ্জিয়াও কিন্তু খুব ভালো ওষুধ, হাইপার থাইরয়েডিজমের জন্য খুবই ভালো ওষুধ। সালফার আয়োড, থাইরয়েডিনাম, এটা তো না বললেই না, সার্কোড, থাইরয়েডিনাম, টিউবারকুলিনাম, বোভিনাম, কেন্ট। এটার মধ্যে কিন্তু আমি কেন্ট এই জন্য বলছি যে টিউবারকুলিনামের কিন্তু অনেক ভেরিয়েশনস আছে, অনেকগুলা। তো তার মধ্যে হাইপার থাইরয়েডিজমের পেশেন্ট আসলে আমরা টিউবারকুলিনাম, বোভিনাম, কেন্টটাকে মাথায় রাখতে পারি। আমি বলি না যে এটাই দিতে হবে, কিন্তু আমরা মাথায় রাখতে পারি। তারপর লেপিস এলবাস, লেপিস এলবাসটাও কিন্তু খুব ভালো কাজে দেয়। এবার দেখি আমরা কিছু রেয়ারলি ইউজড মেডিসিন আমরা কখন দেখব, কেন দেখব? যখন দেখব পেশেন্ট আমার কাছে যে আসলো সেই পেশেন্ট অন্য কোনো হোমিওপ্যাথ থেকে রেফার্ড হয়ে আসছে, অথবা আগে তার হিস্ট্রিতে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নেওয়ার হিস্ট্রি আমরা পাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমরা কমন মেডিসিনকে আর ভাববো না। কেন ভাববো না? কারণ আগের যিনি ডাক্তার ছিলেন নিশ্চয়ই উনি ওষুধ দিয়ে ট্রাই করছেন এবং সেগুলা ইউজড, কমনলি ইউজড যেগুলা সেগুলোর থেকেই হবে। তখন আমরা এই কমনলি ইউজড মেডিসিনগুলোকে ভাববো না, এই জিনিসটা আমরা মাথায় রাখবো। তো কমনলি ইউজড মেডিসিন বাদে যখন রেয়ারলি ইউজড আছে সেই ক্ষেত্রে কি কি থাকতে পারে? থাইরোট্রপিনাম, এটাও কিন্তু একটা সার্কোড, থাইরোট্রপিনাম। তারপরে ফিকাস ভার্সিকিউলাস, ভার্সিকিউলোসাস, তারপরে হাইড্রোসায়ানেটাম অ্যাসিডাম,
তারপরে পিনালিস, থেলিয়াম মেটালিকাম, স্ট্রেপ্টোকক্কিনাম, সাইকোটিক কম্পাউন্ড, এটা কিন্তু একটা বায়োনোসোড, সাইকোটিক কম্পাউন্ডও কিন্তু এখানে আসতে পারে। আরও আসতে পারে ক্রোটেলাস ক্যাসকাভিলা। এই ক্রোটেলাস ক্যাসকাভিলা নিয়ে একটা কেস বলবো একটু পরে। তো এই গেল হচ্ছে রেয়ারলি কিছু মেডিসিন ইউজের কথা বললাম, কিন্তু আমাদের চেম্বারে যখন পেশেন্ট আসে না, তখন কিন্তু আমরা দেখলেই বুঝতে পারি পেশেন্টের কনস্টিটিউশনটা কি, কোন মেডিসিনের ইতে পড়তেছে, তার এই রুগীটা কোন কোন ক্যারেক্টারাইজেশনে আমরা ফেলতে পারি বা ইন্ডিভিজুয়ালাইজেশন করতে পারি। তো এই জন্য এই ক্ষেত্রে আমি আরেকটু তফিক ইমাম স্যারের কথা বলি। উনি তো আমাদের সেমিনার নিলেন, সেমিনারে আমরা যারা ছিলাম তারা তো আমি বলবো লাকি এনাফ, আমরা ফরচুনেট যে এইরকম একটা সেমিনার অ্যাটেন্ড করতে পারছি। উনি আমার চেম্বারেও আসছিলেন, কিছু পেশেন্ট দেখছেন, তো ওইখানেও কিন্তু অনেক কিছু শেখা গেল। দেখা গেল যে পেশেন্ট আসলো, কিভাবে বসলো, কিভাবে কথা বললো, কিভাবে মানে পেশেন্টকে কিভাবে ইনভেস্টিগেট করা যায়, প্রশ্ন করে করে কিভাবে তার ভেতর থেকে বের করে নিয়ে আসা যায়, এগুলা অনেক কিছু শেখাচ্ছিল। এই জন্য প্রথমেই কিন্তু ক্লাসের প্রথমেই কিন্তু আমি ওই যে আমাদের যে অনলাইন সেমিনার সেটার কথা বলে রিকোয়েস্ট করা আর কি, কেউ যেন মিস করবেন না। তো উনার এই রিসেন্ট একটা কেস কিন্তু আমরা অ্যাটেন্ড করছি। উনি কিভাবে প্রশ্ন করে মানে পেশেন্টকে কিভাবে মানে ভেতর থেকে বের করে আনা যায় তার মূল প্রবলেম, আর শুরু কোথা থেকে, কিভাবে তার জার্নিটা, কিভাবে একের পর এক মানে কিভাবে তার সমস্যাগুলা ক্রিয়েট হয়েছে, কিভাবে সাপ্রেসড হয়েছে, সেই সবগুলা কিন্তু স্যার বের করে নিয়ে আসছেন। আমরা যারা অ্যাটেন্ড করছি তারা জানি যে কিভাবে স্যার দেখছেন। তো ওই চিন্তা করে আমরা আগে দেখবো পেশেন্ট আসলো, যে আমাদের চেম্বারে যে আসলো, তার বসার ধরন, তার কথা বলা, তার ফেসের এক্সপ্রেশন, তারপরে তারপরে আরো যেরকম কিছু কিছু পেশেন্ট থাকে বার্গেনিং টাইপ, এইগুলা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। যে আসলো, সে অসুখের কথা না বলে আগেই জিজ্ঞাসা করতে থাকে এখানে খরচ কিরকম, কিভাবে কি হবে, কত লাগতে পারে, এই কিছু কমন আমরা যারা হোমিওপ্যাথ আছি এটা তো ফেস করি। বিশেষত আমরা যারা আমি বলবো আমি তো করি, অন্যরা করেন কিনা আমি জানি না, আমাকে এসে জিজ্ঞেস করে যে কিরকম খরচ পড়তে পারে। তো এইটা থেকেও কিন্তু আমরা পেশেন্টকে বুঝতে পারি যে তার টার্গেটটা কি, তার চিন্তাটা কি, সে কি আসলেই পেশেন্ট হিসেবে আসছে নাকি সে জানতে আসছে। আর যদি সে পেশেন্ট হিসেবে এসে থেকে থাকে তাহলে যে সার্চটা করতেছে এটাও কিন্তু তার ক্যারেক্টারকেই শো করতেছে। তো এইগুলা দেখবো আমরা। এগুলা দেখেও আমরা মেডিসিন সিলেকশন করতে পারি, এই জিনিসগুলো আমরা নোট ডাউন করতে পারি। তো আমরা মেডিসিনের নাম তো কিছু বললাম, এবার সিম্পল কয়েকটা কেস বলি। সিম্পল কেস এই জন্য বলতেছি কারণ এগুলো এক একটা কেস তো বেশ বড়। একটা পেশেন্ট যখন আসে, গতকালকেরই একটা পেশেন্ট গ্ল্যান্ড টিবি নিয়ে আসছেন, মহিলা গ্ল্যান্ড টিবি নিয়ে আসছেন। আমি কিন্তু এই ব্যাপারে ধরতে গেলে আমি তেমন একটা জানি না, তো যার জন্য আমি ওনার রিপোর্টস নিয়ে কিন্তু আমি আমার বড় স্যারকে আমি করে দিচ্ছি, সাবমিট করছি যে ওনার থেকে আমি হেল্প নিব। এই জিনিসটা কিন্তু আমরা করবো, আমরা কখনো এরকম ভাববো না যে আমি পারি না, এটা কেউ জেনে গেলে সমস্যা হবে বা আমি ছোট হয়ে যাব, এটা না। কিন্তু আমরা ইন্ডিপেন্ডেন্ট না, আমরা হচ্ছি উই আর ইন্টারডিপেন্ডেন্ট, মানে একে অপরের উপর ডিপেন্ডেন্সি আমাদের থাকবে। আমি যেখানে লুজার বা আমি পারছি না বা আমার কম জ্ঞান, এটা আমি যেন অবশ্যই আমি যে জানে তার দ্বারস্থ হই, এটা আমরা করতে পারি। তো আমার স্যারকে আমি পাঠাইছি, এটা নিয়ে এখন আলোচনা হয় নাই, জানবো ইনশাল্লাহ, স্যার আশা করি আমাকে হেল্প করবেন। তো এই আমি যখন প্র্যাকটিস শুরু করি তখন আমি ঢাকা 14 নম্বর, ঢাকা মিরপুর 14 নম্বরে যে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ আছে ওখানে 6 মাস মতো ইন্টার্নশিপ করি। তো এই ক্ষেত্রে আমাকে YARF স্যার খুব হেল্প করছেন, উনি সুযোগ করে দিয়েছেন। যদিও আমি সরকারি মেডিকেল থেকে পাশ করা না, কিন্তু উনি সুযোগ করে দিয়েছেন। তার জন্য ওইখানে আমি অনেক পেশেন্ট দেখছি, ওইখানে পেশেন্টের অ্যাপ্রোচ, ডাক্তারের অ্যাপ্রোচ কিভাবে কি করে ওগুলো অনেক দেখছি। অনেক পেশেন্ট দিনে 100 খানেক তো দেখতেই হতো, এরকম অবস্থা। তো ওইখানের একটা কেস বলি, ওখানে ছিলাম যেহেতু। প্রথম কেসটা এটাই বলে, চোকিং নিয়ে আসছে এক মহিলা। তো মহিলা যখন স্যারের সামনে বসলেন, আমাদের সামনে বসলেন, তো বসার পরে পরে ওনাকে দেখে মনে হলো যেন উনি নেট্রাম কনস্টিটিউশন, কালো মতো, তার অ্যাডামস অ্যাপেল একদম ভাষা অবস্থা, ডার্ক কমপ্লেশন তো বললামই। তো ওনার যে কথাবার্তাগুলো বলতেছিলেন, ওনার যে সাপ্রেশন, ওগুলা নিয়ে যদিও ওই মেডিকেলে কিন্তু অত সময় থাকে না জানবার, এত কোশ্চেন করবার, কিন্তু
কিন্তু ওই দেখা যায় ওই পেশেন্টগুলো না এরকম প্রিপেয়ার্ড হয়ে আসে যে মেইন যেই প্রবলেমসগুলো থাকে এরা ঠাস করে ওগুলাই বলতে থাকে। আমরা যেমন চেম্বারে অনেক সময় দিয়ে তারপর রোগীটাকে দেখতে হয়, জিজ্ঞেস করতে হয়, বের করতে হয়, ওখানে ওরা প্রিপারেশন নিয়ে আসে যে আমার এই প্রবলেম, আমি যে এই প্রবলেমগুলো বলবো এবং এটার ওষুধ চলেও আসে। তো ওই মহিলা এসে বলতেছে যে ওনার গত রাতে এরকম অবস্থা হয়েছে যে উনি খাবার খেতে পারছিলেন না, মানে গিলতে পারছিলেন না, আবার এটা যে ফেলে দিবেন সেটাও পারতেছিলেন না, দম বন্ধ হয়ে আসতেছে। চোকিং যেটাকে বোঝায় যে শ্বাসনালীতে কোনো খাবার আটকে গেলে পরে প্রাইমারি যে এইড দেওয়া হয় বা করা হয় পেটে চেপে চেপে, তো ওইটা হয়তো বা ওনার পরিবারে কেউ জানে না বা করে নাই, তো ওনাকে সাথে সাথে না হসপিটালে নিয়ে যাওয়া হয়। তো ওখানে নেওয়ার পরে ওনাকে ট্রিটমেন্ট দেওয়া হয়, সাথে টেস্টও করা হয়। টেস্টে আসছে ওনার থাইরয়েড গ্ল্যান্ড এনলার্জ। এটার কারণে উনি অনেক দিন যাবত এই সমস্যাটাতে ভুগতেছিলেন যে খাবার খেতে ওনার কষ্ট হচ্ছিল বা আটকে আটকে যাচ্ছিল, দম বন্ধ হয়ে আসতেছিল। কারণ এখানে যখন চাপ পড়ে, খাবার যখন গিয়ে চাপ পড়ে, কারণ আমাদের যেই শ্বাসনালী আর খাদ্যনালী এটা কিন্তু ক্রসড, যদি অ্যানাটমি দেখেন দেখবেন যে ক্রসড, একটার মধ্যে চাপ পড়লে কিন্তু আরেকটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে, এরকম অবস্থা। তো উনি যেহেতু গিলতে পারছিলেন না, ওনার শ্বাসকষ্ট হচ্ছিল। তো ওনার শ্বাসকষ্টের সাথে সাথে যখন হাসপাতালে নিলেন, থাইরয়েড গ্ল্যান্ড এনলার্জমেন্ট পাওয়া গেল। তো ওনাকে ওইখানে তো ট্রিটমেন্ট যা দেওয়ার দিয়ে দিয়েছে। তো ওই কনভেনশনাল মেডিসিন কিন্তু এরকম হয় যে আপনার যখন যে ওষুধ নিয়ে গেছেন তারা কিন্তু সোজা সাপটা বলে দিবে চলবে একটা ওষুধ, এরকম লিখে দিয়ে দেয়, আপনি যতদিন বাঁচবেন এটা খাবেন, খেতেই হবে, এরকম থাকে অনেকটা। তো আমাদের হোমিওপ্যাথিতে কিন্তু যদি প্রাইমারিলি ডিটেক্টেড হয়ে আসে, ডায়াগনোসড হয়ে আসে যে তার থাইরয়েড প্রবলেম শুরু হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি আমাদের হোমিওপ্যাথিক রেমেডিস দিয়ে তাকে আরোগ্য দেওয়া অথবা সুস্থ করাটা ইজি হয় বা সহজ হয়, খুব তাড়াতাড়ি হয়। আচ্ছা, তো ওই পেশেন্টকে কি দেওয়া হলো, ওনাকে অনেক জিজ্ঞাসাবাদ করার পরে ওনার মধ্যে যা যা পাইছে, ওনার মধ্যে ছিল অ্যাজমার প্রবলেম ছিল, ব্রিদিং ডিফিকাল্টিস ছিল, আর ছিল ড্রাই কফ ছিল। তো এই প্রবলেমসগুলো নেওয়ার পরে অন্যান্যগুলো তো নেওয়া হলোই, সেই সাথে ওনাকে দেওয়া হয়েছিল যে স্পঞ্জিয়া। তো আমার আবার একটা কি অভ্যাস ছিল যে সাথে সাথে সার্চ করা, এটা এখনো আমি করি। যখন কোনো স্যার ক্লাস নিতে আসেন তখন আমি কি করি, যেই সাবজেক্টের উপর ক্লাস হবে আমি চেষ্টা করি যে ওই বিষয়টা আমি আগে একটু পড়ে নিই, জেনে নিই। তাহলে যখন স্যার বলবে বা ম্যাডাম বলবে, যেই বলবে, তাহলে কিন্তু আমার বুঝতে ইজি হবে। বা আমার যেই কমতিটা ছিল বা আমি বুঝতেছিলাম না, ক্লাসটা যখন আমি অ্যাটেন্ড করি, লেকচারটা যখন আমি শুনি, তখন কিন্তু এই জিনিসটা আমার ক্লিয়ার হয়ে যায়, যেখানে ল্যাকিংসটা থাকে সেটা ক্লিয়ার হয়ে যায়। এই জিনিসটা আমি করি। তো এটা আমার সাথে যারা পরিচিত আছেন তাদেরকেও বলি যে ক্লাসে গেলে বা অ্যাটেন্ড করতে যখন যাই, তখন আমরা এটা নিয়ে একটু আগে যদি পড়ে নেই, আমাদের জন্য ভালো হয়। আচ্ছা, চোকিং এর কেসে গেল যে ওনার অ্যাজমা ছিল, চোকিং ডিফিকাল্টি ছিল, রেসপিরেশনের ডিফিকাল্টি ছিল, আর ড্রাই কফ ছিল, আর কমপ্লেক্সন ছিল ডার্ক। এই কমপ্লেক্সন নিয়ে একটু ভুলি আগে। তো ওনার যে এই আয়োডামের যে কনস্টিটিউশন, আমি একটু আগে যেটা বললাম, আয়োডামের পেশেন্টরা কিরকম হয়, ম্যাক্সিমামই ডার্ক হয়। আর হাইপার থাইরয়েডের রোগীরাও এরকম ডার্কও হয়, আবার থিন মানে পাতলা চিতলা হয়। কিন্তু সেই সাথে কি এটাও দেখা যায় যে এই পেশেন্ট একটা সময় হয়তো খুব ভালো স্বাস্থ্যের অধিকারী ছিল, আস্তে ধীরে তার যে স্বাস্থ্য সেটাও নষ্ট হয়ে যায়। আর যদি একটু শ্যামবর্ণেরও হয়ে থাকে, সেটাও ডার্কের দিকে চলে যায়। আমার হাজবেন্ডেরই কলিগ ওয়াইফ আছে, তো ওনার হাইপার থাইরয়েডিজম, ওই পেশেন্ট আমি প্রথম দেখছিলাম যে হাইপার থাইরয়েডের পেশেন্ট কিরকম হয়। উনি নিজে বলছেন যে একসময় অনেক বেশ ভালো দেখতে ছিলেন, কিন্তু এখন শুকায়, চোখগুলো একটু বড় বড় হয়ে গেছে, গলা থেকে ইমাসিয়েশন তার শুরু হয়েছে, তার আগের যে জামা কাপড় সবগুলাই তার এখন লুজ লাগে, এইরকম একটা অবস্থা। তো এই জিনিসটা দেখেও কিন্তু আমরা হাইপার থাইরয়েডিজমের পেশেন্ট গুলাকে আইডেন্টিফাই করতে পারবো। তারপরে বাকি তো টেস্ট করে আমরা ডায়াগনোস করে নিতে পারি। আচ্ছা, এটা গেল। তো ওনাকে স্পঞ্জিয়া দেওয়া হয়। আর এই সরকারি মেডিকেলের একটা জিনিস সুবিধার, যে 14 দিন পরই না এই পেশেন্টগুলো আবার আসে। এই কারণে আরো ওনার প্রবলেমটা যে খুব তাড়াতাড়ি সলিউশনে চলে আসছে, আমি নিজে দেখলাম যে উনি যখন 14 দিন বা 15 দিন পরে আবার আসছে, উনি এসে বলতেছে যে না, আমার যেই গত 3-4 মাসে যে সমস্যাটা ছিল, খাবার গিলতে গেলে কষ্ট হতো, আর যে একটা ড্রাই কফ ছিল, সেটা এই দুইটার একটাও তার এখন নাই, এরকম অবস্থা। তাহলে দেখেন, ওনার যে প্রাইমারি স্টেজে শুরু হয়েছিল প্রবলেমটা, স্পঞ্জিয়া পড়লো, উনি কিন্তু অনেকটা সুস্থের দিকে চলে গেছেন। হয়তো উনি যদি আরো সাস্টেন করেন, মানে আরো যদি ট্রিটমেন্টটা চালায় যান, তাহলে আশা করা যায় যে ওনার থাইরয়েডের এই প্রবলেম আর থাকবে না, আশা করা যায়। আচ্ছা, এই গেল স্পঞ্জিয়ার সেই 1 নম্বর কেস। দ্বিতীয় কেসে আসি।
দ্বিতীয় কেস হচ্ছে গ্ল্যান্ড ইনফ্লামেশন। এই পেশেন্ট হচ্ছে আমার চেম্বারের পেশেন্ট। এটা উনি দেখতে নেট্রামিউরের, একেবারেই নেট্রামিউরের দেখতে। তো দেখার পরে এই পেশেন্টকে আমি অত বেশি পুছতাছ করি নাই, কারণ উনি রিপোর্টস নিয়ে আসছিলেন। এইটা একটা সুবিধা আমাদের হোমিওপ্যাথদের জন্য, আগেই টেস্ট করে নিয়ে আসেন, আমরা টেস্ট রিপোর্ট দেখলে বুঝতে পারি যে তার কি সমস্যা ছিল। তো এতটুকু তো আমরা যারা হোমিওপ্যাথ আছি যে কি ইজি কিছু কনস্টিটিউশন আছে না, যেমন ক্যালকেরিয়া কার্ব, তারপরে নেট্রামিওর, গ্রাফাইটিস, আয়োডাম, এদের কনস্টিটিউশনাল যে অবস্থাটা এটা কিন্তু আমরা দেখলেই বুঝতে পারি। তো এই ওনাকেও আমি নেট্রামিউর দেখেই বুঝতে পারলাম, বাকিগুলা তো জিজ্ঞেস করলাম। ওনার মধ্যে বাকি আরো যে সল্টের জন্য যে ক্রেভিংস এটা ছিল, ওনার মধ্যে অ্যানিমিয়া ছিল, সিবিসি করা হয়েছে যে সেটাতে দেখা গেল যে অ্যানিমিয়া ছিল। তো এই সব হিসাব করে ওনাকে আমি নেট্রাম দেই। তো নেট্রাম দেওয়াতে ওনার কিন্তু প্রবলেম অনেকটাই সলভ হয়ে গেছিল। মানে ওনার যে গ্ল্যান্ডের যে ইনফ্লামেশনটা ছিল, সিম্পল মানে বাড়তে শুরু করছিল, সেই ইনফ্লামেশনটা কিন্তু মিলায় গেল, ওটা আর বাড়েনি, বা থাইরয়েডের যে সমস্যা শুরু হয়েছিল সেটা কিন্তু আর তাকে কষ্ট দেয়নি। আচ্ছা, থার্ড কেস কনস্ট্রিকশন। কনস্ট্রিকশন মানে গলায় যে চাপবোধ ফিল করা, চাপবোধ। তো কনস্ট্রিক্টেড এই পেশেন্ট হচ্ছে তার গলায় চাপবোধ। আমরা কিন্তু কমনলি জানি লেকেসিসের একটা সিমটম আছে যে গলায় কিছু পড়তে পারে না, তা যাই পড়ুক সেটা তার কাছে মনে হয় যেন চেপে ধরে রাখছে। এই সিমটম আসলেই যে আমরা সাথে সাথে লেকেসিস ভাববো তা কিন্তু না। লেকেসিসের আরো অনেক কিছুই আছে যেগুলো আমাদেরকে কালেক্ট করতে হবে, ওই অনুযায়ী ট্রিটমেন্ট দিতে হবে। কিন্তু এই পেশেন্ট কিন্তু লেকেসিসের না ছিল না, এই পেশেন্ট ছিল আরো অনেক, মানে এই যে থাইরয়েড প্রবলেমসের জন্য অনেক ট্রিটমেন্ট নিয়ে আসছেন। তো অনেক ট্রিটমেন্ট নেওয়ার কারণে ওনার মধ্যে হাইপারথাইরয়েডিজমটা, যেটা বেশ পুরাতন সমস্যা। আর এই যে গলায় যে কনস্ট্রিকশন ভাবটা আসছে, এটা কিন্তু প্রথম দিনেই এসেই হয়ে যায়নি, এটাও অনেক দিন সময় নিয়ে তারপর বললো যে থাইরয়েড প্রবলেম তো ছিল আগেই, তখন তো অত বুঝি নাই, ওষুধ খেয়েই যাচ্ছি, ইদানিং করে এরকম যে কোনো কিছু, বিশেষত দেখা যায় যে আমার ওন্নাটাই যদি গলায় গিয়ে লাগে তখনও আমার কাছে মনে হয় যেন কোনো একটা প্রেশার, কনস্ট্রিক্টেড ফিল, মানে কোনো কিছু খাবার খেতে তো কষ্ট হয়ই, সেই সাথে কাপড় চোপড়েও তার কষ্ট হয়, গলার মধ্যে মানে বন্ধ গলার কোনো জামা পরতে পারতেছেন না, এরকম সিচুয়েশন। তো উনি যেহেতু আগে হোমিওপ্যাথি ওষুধ খেয়ে আসছেন, ট্রিটমেন্ট নিয়ে আসছেন, এমনকি অ্যালোপ্যাথি ট্রিটমেন্টও নিয়ে আসছেন, তখন কিন্তু আমরা কমনলি ইউজ যে মেডিসিনগুলা বা লেকেসিসও কিন্তু আসতে পারতো, কিন্তু আমরা এটা দিব না, কারণ আগে যেহেতু খেয়ে আসছেন তাহলে লেকেসিস উনি অবশ্যই খেয়ে আসছেন, আশা করা যায়। তো লেকেসিস থেকে আমরা একটু ডিফারেন্টলি ভাববো। এখানে ওনাকে দেওয়া হয়েছিল ক্রোটেলাস ক্যাসকাভিলা দেওয়ার পরে কিন্তু ওনার এই কনস্ট্রিক্টেড ভাবটা কিন্তু চলে যায়। তো ওই ভাব চলে যাওয়ার সাথে সাথে যে উনি সেরে গেছেন তা কিন্তু না, কারণ ওষুধ তো আর একদিনে দুই দিনে আসে না, অনেক সময় নিয়ে আসে। তো সেই সময়টাকে উনি যদি এইভাবে আমাদের সময় দেন যে না এইটুকু কনস্ট্রিকশন ভাব গেল, অন্যান্য যে ওনার যে ওভারিয়ান প্রবলেমস গুলো আছে, অ্যাটনিগুলা যেগুলো আছে, এইগুলোও কিন্তু আস্তে ধীরে সেরে যাবে যদি উনি সময় নিয়ে হোমিওপ্যাথিক ট্রিটমেন্টটা নেন সেই ক্ষেত্রে। তো এই জিনিসটা না আমরা যারা হোমিওপ্যাথি আছি, পেশেন্টকে আগেই কাউন্সেলিং করতে হবে যে আপনার প্রবলেম এইরকম, এতদিনের প্রবলেম, এটা তো ম্যাজিকের মতো ভালো হয়ে যাবে না, তাহলে পেশেন্টকে বুঝায় তারপরে তাকে ট্রিটমেন্ট দিতে হবে, তখন না হয় সে সাস্টেন করবে বা থাকবে বা ট্রিটমেন্টটা কন্টিনিউ করবে। তো ওনার এই প্রবলেম কনস্ট্রিকশনটা কিন্তু চলে গেছে এই ক্রোটেলাস ক্যাসকাভিলা দিয়ে। আরেকটা পেশেন্ট, আমার পেশেন্টের কথা বলি। এই পেশেন্ট আসছিলেন গলায় ফর্মিকেশন নিয়ে, যে গলায় ফর্মিকেশন, মানে এটা হচ্ছে প্রাইম সিমটম, উনি এটাই নিয়ে আসছেন যে আমার গলার ভিতরে মনে হয় যেন কিছু একটা সুরসুর করতেছে, কিছু একটা পিরপির করতেছে, এরকম উনি এটা বলছিলেন যে কোনো কিছু একটা যেন হাঁটছে, পিঁপড়ার মতো কোনো একটা কিছু হাঁটতেছে তার কাছে, এরকম লাগলো। তো ভালো কথা, ওনার কেস টেকিং করলাম। ওনার মধ্যে কনস্টিটিউশন হিসেবে মিক্সড কনস্টিটিউশন, যেমন নেট্রামেরও আমি দেখতে পাচ্ছি, আবার কস্টিকামও দেখতে পাচ্ছি, এরকম ওনার অবস্থা ছিল। তো আরো কি কি ছিল ওনার মধ্যে? নার্ভাস, যে হাইপারটেনসিভ যে অবস্থা, খুব নার্ভাস থাকতেন, আর কফেরও সমস্যা ছিল, ইরেকটেশন হতো, অ্যাসিডিটির সমস্যা ছিল, খুব অ্যাসিডিটি হতো, এগুলা ছিল। আর হচ্ছে উনি এই নেট্রামের যে একটা পিকুলিয়ার সিমটম, কারো সামনে কোনো কিছু করতে পারে না, বিশেষত টয়লেট যাওয়া, প্রস্রাব করা, এগুলা করতে পারতেন না, এই সিমটমটা ওনার মধ্যে ছিল। কিন্তু ওনার মধ্যে একটা জিনিস ছিল, সেটা হচ্ছে ব্রুডিং ছিল, বাশফুলনেস ছিল, ইজিলি এম্বারেসড হয়ে যেত।
নেট্রাম কিন্তু আবার অতটা ইজিলি এম্বারেস্ট হয়ে যায় না যতটা অন্যান্য মেডিসিনে আমি যে মেডিসিনের কথা বলবো সেটাতে হয়। তো ওনাকে নেট্রাম দেওয়া হয়নি। ওনার মধ্যে আরো কি কি সিচুয়েশন ছিল, যে ওনার হাত অবশ হয়ে আসা, এই একটা সিমটম ছিল। আর্মস নাম হোয়েন ক্যারিং এনিথিং, কোনো কিছু নেই, উঠাতে পারতেন না। তারপরে ওনার মধ্যে সবসময় একটা বিজনেস ফেলিউরের চিন্তা ভাবনা কাজ করতো। উনি আবার ওই যে কি বলে অনলাইন বিজনেস করেন, তো তো ওনার মতে এই জিনিসটা খুব চিন্তা করতেন যে উনি যে বিজনেসটা করতেছেন ওইটাতে কি ফেলিউর আসবে কিনা, এটা ভাবনাটা তার সবসময় মাথায় করতো। আর সবসময় মনে করতো যে এটা বুঝি এমন হয়ে যাচ্ছে অমন হয়ে যাচ্ছে, এরকম ভাবতেই থাকতেন, ব্রুডিং যেটাকে বলে, সবসময় ভাবতেই থাকতেন একটা সাবজেক্ট নিয়ে। তারপরে উনি আবার আবার যে উনি যে বিজনেস করতেছেন, কথাবার্তা বলতেছেন মহিলাদের সাথে, যেহেতু উনি মহিলাদের সাথে ম্যাক্সিমাম তার কথাবার্তা, কিন্তু উনি কিন্তু আবার সঙ্গ পছন্দ করেন না, ক্রাউডেড উনি আবার এড়ায় চলেন। বিজনেস করেন কিন্তু ক্রাউডেড প্লেস উনি এড়ায় চলেন, এরকম টাইপ। তো ওনার এইগুলা সব সিমটমস নিয়ে ওনাকে দেওয়া হয়েছিল অ্যামব্রাডিসিয়া। আমরা যদি অ্যামব্রাডিসিয়া দেখি, অ্যামব্রাডিসিয়ার মধ্যে কিন্তু নেট্রামের অনেক কিছু পাওয়া যায়। যেমন ওনার মেনস্ট্রুয়েশনের প্রবলেমগুলা ছিল নেট্রামের মতো দেখতে অনেকটা। তারপরে যেই ক্যান নট ডু এনিথিং ইন দ্য প্রেজেন্স অফ আদার্স, অন্য কারো উপস্থিতি কিছু করতে না পারা, এইগুলা কিন্তু ওনার মধ্যে ছিল। তো যার কারণে ওনাকে অনেকটা নেট্রাম লাগছিল, কিন্তু তারপরও কোথাও যেন একটা না মনে হচ্ছে যে না, নেট্রাম দিলে সম্ভবত হবে না। আরো যেই প্রবলেমস গুলা ছিল ওগুলা নেওয়ার পরে যে বিজনেস ফেলিউরের চিন্তা আর নার্ভাস হয়ে যাওয়া, উনি বিজনেস করেন, ওনাকে তো এই যেহেতু কাপড় চোপড়ের বিজনেস, উনি কাপড় চোপড় উঠাবেন, ভাঁজ করবেন, এগুলা করবেন স্বাভাবিক, তো উনি এগুলা করতে পারতেছিলেন না। সেই সাথে আরো কি ছিল যে তার গলায় পিড় পড়ছিল, যে কিছু একটা হাঁটতেছে, এই সেন্সেশন ছিল। তো ওনাকে যখন এমবিবিসি দেওয়া হলে, মানে পরবর্তী ভিজিটে উনি এসে বলছেন ওনার গলার প্রবলেমটা 2 দিন পরেই নাই হয়ে গেছে। এরকম মানে ভালো লাগছে যে এরকম পেশেন্ট যখন এসে রেসপন্স, মানে তাদের অবস্থাটা জানায়, এরকম রেসপন্সিবল থাকে যে না, ওনার যে সমস্যাটা ছিল। অনেক পেশেন্ট এসে দেখবেন ভালো হয় কিন্তু এসে বলবে না, স্বীকার করবে না, বলবেন না এটা তো এরকম হয়েছিল, ওইটা তো এরকম হয়েছিল, এরকম বলবে। তো যে পেশেন্টরা এসে তাদের সমস্যাগুলো এরকম সলভ হয়ে যায় বলে, তখন যেমন ডাক্তারের ভালো লাগে, পেশেন্টেরও কিন্তু ভালো লাগে। কিন্তু সব পেশেন্ট আবার একরকম না, যার জন্য এইগুলা যখন কোনো পেশেন্ট এসে আবার বলে না যে আমার তো কিছুই হলো না, ওষুধ খেলাম আজকে 15-20 দিন হলো, কিছুই হলো না, তখন আবার খাতা খুলে যখন তাদেরকে জিজ্ঞেস করা হয় যে আপনার এই সমস্যা ছিল, এটা কি কমছে? হ্যাঁ, কমে গেছে। তো আচ্ছা, এই সমস্যা ছিল, এটা কি ভালোর দিকে? হ্যাঁ, ভালোর দিকে। তাহলে আপনি যা বললেন যে কমেনি, হয়নি, না ওই রকম বলার মতো না, এইরকম কথা বলে আর কি। তো এইসব পেশেন্টদের থেকেও কিন্তু বের করে নিয়ে আসতে হবে তার কত দূর ইমপ্রুভমেন্ট হয়েছে কি হয় নাই, আমি ওই মেডিসিন কি রিপিট করব, নাকি ওই মেডিসিনটাকে চেঞ্জ করব, আমি কি আরেকবার মানে কেস টেকিং করব। এই পেশেন্টকে ঝেড়ে ঝেড়ে জিজ্ঞেস করার পরেই কিন্তু আমরা আরেকবার মেডিসিনে যাব, এর আগে কিন্তু না। তো এমরা বিষয়ে দেওয়ার পরে ওনার ফর্মিকেশন চলে যায়। পরবর্তীতে অবশ্য ওনার লাগছে, নেট্রামিওর লাগছে। শুধু একটা ওষুধে তো তার রোগী ভালো হয়ে যায় না, ওনার নেট্রামিওর লাগছে, দিতে হয়েছে আমাকে। আচ্ছা, এটা গেল। এবার আসি কেস নাম্বার 5, হেভিনেস। ওনার গলায় ছিল হেভিনেস, ভার। তো এটা ছিল মেয়ে, অবিবাহিত মেয়ে ছিল। তো দেখতে হেলদি, নাদুস নুদুস ছিল। দেখলে অনেক সময় আমরা ভুল করতে পারি, গ্রাফাইটিসের সাথে ভুল করতে পারি, ক্যালকেরিয়ার সাথে ভুল করতে পারি, কিন্তু সে গ্রাফাইটিস ক্যালকেরিয়ার কোনোটাই ছিল না। তো ওনার গলায় ছিল হেভিনেস, এটাই উনি প্রবলেমটা নিয়ে আসছিলেন আমাদের কাছে। আমি যে জিনিসটাতে মানে ফেস করি চেম্বারে, যে আসলে পরে রোগীরা বলে কত দিনে ভালো হবে, এরকম একটা প্রশ্ন তারা করে। কত দিনে ভালো হবে, এটা তো আসলে বলা যায় না। তো পেশেন্টকে বুঝাইতে গেলেও সেই লেভেলের কসরত করা লাগে যে কত দিনে ভালো হবে, মানে আমি তো আর ফেরেশতা না, বা আমি কোনো অতি মানব না যে জেনে যাবো আগে থেকে কত দিনে ভালো হবে। তো এই পেশেন্টও আসছিল। এই পেশেন্টের আবার ছিল, হেপাটোমেগালি ছিল, আর লিভারে প্রবলেমস ছিল, এইগুলাও পরবর্তীতে দেখতে হয়েছে। কিন্তু প্রথমেই উনি নিয়ে আসছিলেন হেভিনেস, গলায় তার হেভিনেস, ভারবোধ ছিল। তো ভারবোধ ছিল, আর সেই সাথে তার ব্রেস্টে যে কিছু প্রবলেম ছিল, গ্ল্যান্ডুলার প্রবলেম ছিল, ব্রেস্টে টিউমারের মতো গ্রোথ ছিল, বগলেও গ্রোথ ছিল, আর আরো ছিল ওনার
বমির, হ্যাঁ, বমির একটা টেন্ডেন্সি ছিল। তারপরে ডালকা মারার মতো তার ড্যাম্প ওয়েদারে এগ্রাভেশন ছিল, যে কোনো সমস্যা, অ্যালার্জি, এগুলো সব মানে স্কিন ডিজিজগুলো তার ড্যাম্প ওয়েদারে বেড়ে যেত। আর রিউমাটিজমের স্টিফনেসটা তার ছিল, রিউমাটিজম ছিল তার মধ্যে। এই এই যে ড্যাম্প ওয়েদারে গেলে পরে যেমন স্কিন ডিজিজ তার বেড়ে যায়, সেই সাথে তার এরকম রিউমাটিজমটাও বেড়ে যায়, ব্যথা ট্যাথা বেড়ে যায়, শক্ত হয়ে যায়, হাত পা শক্ত হয়ে যায়। আরও সাথে ছিল ম্যাপ টাং ছিল, তার জিব্বা ম্যাপ ছিল, মহিলার জিব্বাটা, মেয়েটার জিব্বাটা ম্যাপ ছিল। কিন্তু এই ম্যাপ টাং দেখেও কিন্তু আমরা নেট্রামের দিকে চলে যেতে পারি, টেরেক্সাগ্রামের দিকে চলে যেতে পারি না, এইটুকুতে তো আসলে পেশেন্টকে প্রেসক্রাইব করা যায় না, বা ঠিকও না, উচিত না, আরও দেখতে হবে। তো এইভাবে উনি যখন আসলেন, ওনার প্রবলেম ছিল গলায় হেভিনেস, আর ওনার বাকি যা কিছু আছে ওগুলা তো বের করতে হয়েছে। তো ওনার অ্যাবসেসও ছিল, পায়ের মধ্যে অ্যাবসেস ছিল, পায়ের যে মাসেল, যে কাফ মাসেল, ওখানে অ্যাবসেস ছিল, কি অদ্ভুত জায়গায়, ওখানে অ্যাবসেস ছিল। তারপরে পরবর্তীতে মানে আস্তে আস্তে মানে জিজ্ঞেস করতে 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 বের হয়েছে যে উনি ডায়াবেটিক পেশেন্ট। এত অল্প বয়স, 19 বা 20 হবে, ডায়াবেটিক পেশেন্ট উনি, তখনই ইনসুলিন নিতেন, ভাবা যায়, তখনই ওনার ইনসুলিন নেওয়া লাগতো। কারণ ডাক্তার বলছে যে ওনাকে যদি মানে কনভেনশনাল মেডিসিনে বলছে যে উনি যদি এখন ইনসুলিন না নেন, তাহলে এই বয়সেই উনি দেখতে বিশ্রী হয়ে যাবেন, খারাপ হয়ে যাবেন দেখতে, খুব বাজে হয়ে যাবেন দেখতে। এই জন্য ডাক্তাররা ওনাকে ওষুধ না দিয়ে, মুখে খাওয়ার ওষুধ না দিয়ে ওনাকে ইনসুলিন প্রেসক্রাইব করছে। মেয়েটা এখনো ভালো আছে, বিয়ে হয়েছে, একটা বাচ্চা হয়েছে। তো যেহেতু তার হাইপার থাইরয়েড ছিল সাথে, তার বাচ্চাটা হয়েছে, বাচ্চাটার এখনো স্পিচ ডিলে, বাচ্চাটা এখনো ঠিকভাবে কথা বলতে পারে না। তো আমার পেশেন্ট যেহেতু, আমি জানি আর কি এগুলা পরবর্তীগুলা কিগুলা হয়েছে। তো যদিও তার হেভিনেসের জন্য আমার কাছে আসছে, আমি তাকে ফাইটোলাকা প্রেসক্রিপশন করি। ফাইটোলাকা প্রেসক্রিপশন করার পরে তার গলার এই ভারবোধ, বমি ভাব, তারপরে আরও যেই ড্যাম্প ওয়েদারে যে অ্যাগ্রাভেশনগুলা, এগুলা ভালো হয়ে যায়। তারপর তার জিহ্বার যে সমস্যাটা, ম্যাপটাং মানে ঘা মতো হয়ে যাওয়া, বা যে রিংওয়ার্ম মতো হয়ে গেছিল জিহ্বাটাতে, সেটাও ভালো হয়ে গেছিল বা কমে গেছিল, একেবারেই কমে গেছিল। পরবর্তীতে উনি আসেননি, থাইরয়েডের জন্য উনি ওষুধ খাচ্ছিলেন, ডায়াবেটিস মেলাইটাস যেহেতু ছিল, ইনসুলিন নিচ্ছিলেন। তো ওনাদের ধারণা হয়তো হোমিওপ্যাথিতে সারবে না, কিন্তু হেভিনেস কিন্তু ওনার মানে ভালো হয়ে গেছিল। তো পরবর্তীতে যখন ওনার বমির প্রবলেমটা আরো বেশি বেড়ে যায়, আসছিলেন, তখন অবশ্য আমাকে তাকে ক্রিওজোট দিতে হয়েছিল প্রেগনেন্সিতে। তো রাত 12টার পর তার বমি হতো, সারাদিন সে ভালো। প্রেগনেন্সিতে তো মর্নিং সিকনেসটাই প্রমিনেন্ট থাকে, কিন্তু তার ছিল রাত 12টার পরে তার বমি হতো। এটা একটা পিকুলিয়ার কিন্তু সিমটম। তখন তাকে ক্রিওজোট দিয়ে এই সিমটমটা সেরে গেছিল, বা তার প্রবলেম সলভ হয়েছিল। পরবর্তীতে যখন তার ছেলে হয়েছে, সেই ছেলে এখনো তার স্পিচ ডিলে, সে কথা বলতে পারে না বলতেই এরকম, তবে কানে শুনতে পায়, বোঝাতে পারে, কিন্তু কথা বলতে তার একটু সমস্যা হয়। যে এই জন্যই মানে আমার হাইপোথাইরয়েডিজমের যে লেকচারটা আছে, ওটা শুনলে বুঝবেন যে বাচ্চাদের গ্রোথ কিভাবে এই গ্ল্যান্ড ইয়ে করে, কন্ট্রোল করে, অথবা বেড়ে উঠতে সাহায্য করে, সেই প্রেগনেন্সি পিরিয়ড থেকে, এমব্রায়ো থেকে শুরু হয় যে জিনিসটা। এই ক্ষেত্রে কিভাবে কিভাবে ওই মহিলার যে ছেলে হয়েছে, সেই ছেলেটা কেন সে এখন সুইচ ডিলেতে আসছে, কেন তার অন্যান্য যে ঠান্ডা লাগার যে প্রবলেমসগুলো কেন আসতেছে, আমরা কিন্তু যখন ওই বাচ্চাটা যদি আমার পেশেন্ট হয়ে আসে, বা একজন হোমিওপ্যাথির কাছে যদি পেশেন্ট হয়ে আসে, তখন কিন্তু মায়ের হিস্ট্রি নিতে হবে। আর মায়ের হিস্ট্রিতে কিন্তু এই থাইরয়েডের ঝামেলা পাওয়া যাবে, ওই ধরে কিন্তু বাচ্চাটাকে ট্রিটমেন্ট দিতে হবে। বাচ্চার যা সিমটমস নিয়ে আসবে তা দিয়ে ট্রিটমেন্ট দিলে কিন্তু বাচ্চা সারবে না, এটা একেবারে জানাশোনা যে বাচ্চা সারবে না। তার মায়ের এই যে প্রেগনেন্সি হিস্ট্রি নিয়ে থাইরয়েডের যে ঝামেলা ছিল, এগুলো জেনে তাকে প্রেসক্রিপশন করলে আশা করা যায় বাচ্চাটার স্পিচ ডিলেটা কমে যাবে বা ভালো হয়ে যাবে, সে ঠিকভাবে কথা বলতে পারবে। আচ্ছা, এই গেল আমার 5টা কেস বলার ছিল, যে চোকিং এর কেস একটা, গ্ল্যান্ড ইনফ্লামেশন, আর একটা হচ্ছে কনস্ট্রিকশন, আর একটা ফর্মিকেশন, আর একটা হেভিনেস, এই কয়েকটা বললাম। আরো অনেক কেস আছে, আজকে আর না বললাম, এটুকুই বললাম। যদি কোনো কিছু জানার থাকে জিজ্ঞেস করতে পারেন। আজকে এটুকুই রাখলাম তাহলে। আসসালামু আলাইকুম।